আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার কোর্সের নাম হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং আজকের আলোচ্য বিষয় হলো দ্য থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের ক্যাপিটাল স্ট্রাকচার রিলেটেড প্রবলেমগুলো বিগত ক্লাসগুলোতে আমি সমাধান করিয়েছি। আর এই চ্যাপ্টার সম্পর্কে কিন্তু অনেক আলাপ আলোচনাও আমি প্রথম লেকচারে করেছি। সবাইকে অনুরোধ করব প্রথম দিকের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে কোনো ক্লাসে সমস্যা হওয়ার কথা নাই। আজ আমি আরবিট্রেজ রিলেটেড একটি সমস্যা তোমাদেরকে সমাধান করাবো। আমি অঙ্কটি পড়ছি। The two companies U and L belong to an equivalent risk class. These two firms are identifiable in every respect that U company is unlevered while company L has 10% debenture of টাকা 40 lakhs. দুটি কোম্পানি আছে, একটি ইউ এবং একটি এল। তারা একই ধরনের ঝুঁকিপূর্ণ দুটি প্রতিষ্ঠান। আর দুটি কোম্পানিকে আইডেন্টিফাই করা যাবে। ইউ কোম্পানিকে বোঝাবো আমরা আনলেভার্ড, মানে এরা কোনো ঋণ ব্যবহার করে না। অন্যদিকে এল কোম্পানিকে বলা হয়েছে লেভার্ড, তাদের 40 লক্ষ টাকার ঋণ রয়েছে যার সুদের হার 10% করে। The other relevant information regarding their valuation and capitalization rates are as follows. তাদের অন্যান্য ইনফরমেশনগুলো ক্যাপিটালাইজেশন রেট সহ কিছু তথ্য নিম্নে উপস্থাপন করা হলো। নেট অপারেটিং ইনকাম ইবিআইটি ইউ ফার্মে দেওয়া আছে, এল ফার্মে দেওয়া আছে, সেখান থেকে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মাইনাস করা হলো। আর্নিংস টু ইকুইটি হোল্ডার্স এনআই বা নেট ইনকাম এটি বের হলো, বিয়োগ করার পর ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে। এরপরে মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস, এই যে এখানে খেয়াল রাখতে হবে যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, এই প্রতিষ্ঠানগুলোতে আমার ইকুইটির পরিমাণটা কত এটি এখানে উল্লেখ করা রয়েছে। টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, ইমপ্লয়েড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, ডেপ্ট ইকুইটি রেশিও, এগুলো দিয়ে দেওয়া আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, এক নম্বর ইনফরমেশনে বলা হলো an investor owns 20% equity share of company L. একজন বিনিয়োগকারীর এল কোম্পানির 20% এর ইকুইটির মালিক। কোম্পানি এল একটি পাবলিক লিমিটেড কোম্পানি, ওর যে ইকুইটি আছে, ওর যে শেয়ার আছে, ওই শেয়ারের 20% মালিক এক ভদ্রলোক। Show the arbitrage process and the amount by which he could reduce his outlay through the use of leverage. দেখো, ওই বিনিয়োগকারী যদি আরবিট্রেজ করে, তার মানে বর্তমানে সে ফার্ম এল এ অবস্থান করছে। যদি এল ফার্ম থেকে বা লেভার্ড ফার্ম থেকে তার বিনিয়োগ তুলে নিয়ে সে যদি আনলেভার্ড ফার্মে টাকা বিনিয়োগ করে, এর ফলে তার এই আরবিট্রেজ প্রসেসের ফলে, এই মীমাংসার ফলে তাদের বিনিয়োগ কি পরিমাণ কমবে এবং তাদের নেট ইনকামের পরিমাণটা কি হবে, এটি প্রশ্ন করেছে। সেকেন্ড রিকোয়ারমেন্টসে বলা হলো অ্যাকর্ডিং টু মডগিলিয়ানি অ্যান্ড মিলার, when will this arbitrage process come to an end? কখন এই আরবিট্রেজ প্রসেস বা তাদের এই একটি প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার প্রেক্ষিতে যে প্রবলেমগুলো তৈরি হয়, এটি কখন আমরা শেষ করতে পারবো, এটি মডগিলিয়ানি অ্যান্ড মিলারের মতে তুমি একটি কমেন্টস করবা। তাহলে বিষয়টা হলো কি, এখানে দুটি ফার্ম আছে, একটি আনলিভার্ড ফার্ম, একটি লিভার্ড ফার্ম। তার ইনফরমেশনগুলো দেওয়া আছে। আর নিচে একটা এনক্লোজে বলা হয়েছে যে তুমি ধরে নাও একজন বিনিয়োগকারী
এল ফার্মের 20% ইকুইটির মালিক। এখন আরবিট্রেজ প্রসেসের মাধ্যমে, তার মানে ওই বিনিয়োগকারী আর ফার্ম এল এর মধ্যে থাকবে না, এল থেকে তার বিনিয়োগ তুলে নেবে, মানে এল এর শেয়ারগুলো সে বিক্রি করে দিবে। বিক্রি করে দিয়ে সেরে সে ইউ ফার্মে তার টাকাটা বিনিয়োগ করবে। এই যে লেভার্ড ফার্ম থেকে শেয়ার বিক্রি করে দিয়ে আনলেভার্ড ফার্মের মধ্যে সে পদার্পণ করবে। এইভাবে একটি প্রতিষ্ঠানকে ছেড়ে দিয়ে আরেকটি প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করার প্রক্রিয়াটাকে বলা হবে আরবিট্রেজ প্রসেস। বলছে আরবিট্রেজ প্রসেসটা এখানে দেখাও। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সমাধান শুরু করছি। আরবিট্রেজ প্রসেসের জন্য আমরা একটা টেবিল করে সমাধানটা রেডি করব। উপরে লিখব ইনভেস্টর পজিশন, ইনভেস্টরস পজিশন। এখানে আমরা শুধু একজন বিনিয়োগকারীর ইনফরমেশনগুলো আমরা নিব। এখানে বলবো বিফোর আরবিট্রেজ, বিফোর আরবিট্রেজ টাকা। এই মুহূর্তে ভদ্রলোক আছে ফার্ম এলে, তার মানে এটা ইনফরমেশনগুলো আসবে ইন ফার্ম এল, মানে তার লেভার্ড ফার্মে সে বর্তমানে রয়েছে। এটা হলো আরবিট্রেজ করার পূর্বের অবস্থান। এরপর সে আরবিট্রেজ করে ফেলবে আফটার আরবিট্রেজ। আরবিট্রেজ করে সে চলে যাবে এল থেকে ইউতে চলে যাবে, ইন ফার্ম ইউ। টাকা আমরা একটু দেখব এই ভদ্রলোকের। এখানে দেখো তার বিনিয়োগের পরিমাণটা কত। 20% মালিক ছিল ইকুইটির। তাহলে এখানে বলবো ভ্যালু অফ ইনভেস্টমেন্ট বা শেয়ার, কারণ এল ফার্মের ইকুইটির মালিক ছিল। দেখো এল ফার্মের ইকুইটির পরিমাণটা হলো 12,50,000 টাকা। 12,50,000 টাকা এটির 20%-এর মালিক। তাহলে কত হয়? 12,50,000 20% করলে দেখো 2.5 লক্ষ টাকা আসে। তার মানে এই ভদ্রলোকের বিনিয়োগের পরিমাণ হলো 2.5 লাখ টাকা, তার শেয়ারের মধ্যে বিনিয়োগ হলো 2.5 লাখ টাকা। যেহেতু এই ভদ্রলোক শেয়ারের মালিক হলো 20%-এর, তাহলে এল ফার্মের যে প্রফিট আছে ওই প্রফিটের 20%ও কিন্তু এই বিনিয়োগকারী ভোগ করবে। আর একজন শেয়ার হোল্ডার প্রফিটের যে অংশ পায় এটাকে কিন্তু লভ্যাংশ বলে। তাহলে আমরা বলবো এই লভ্যাংশটা এর জন্য ইনকাম হবে। আমরা বলবো ডিভিডেন্ড রেভিনিউ। দেখো নেট ইনকামের পরিমাণটা দেওয়া আছে হলো এখানে আর্নিংস টু ইকুইটি হোল্ডার্স। আর্নিংস টু ইকুইটি হোল্ডার্স এল ফার্মে হলো 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা হলো নেট ইনকামের পরিমাণ। এখান থেকে 20% পাবে এই বিনিয়োগকারী। তাহলে 2.5 লক্ষ টাকার 20% হলো 50,000 টাকা। এই হলো বিনিয়োগকারীর অবস্থান এল ফার্মে। এখন মূল কথাটা হলো আমরা আরবিট্রেজ করে ফার্ম ইউতে চলে যাব। এই ফার্ম এল থেকে যখন আমরা ইউতে যাব তখন আমরা কি করব? এল এর বিনিয়োগটা রাখা যাবে না, এল এর বিনিয়োগটাকে আমরা বিক্রি করে দেব। তার মানে এল কোম্পানিতে যে বিনিয়োগ ছিল, যে শেয়ার ছিল, এই শেয়ারগুলো আমরা বিক্রি করে দেব। আমরা প্রথমেই করব এই আরবিট্রেজ করার জন্য আমার ফান্ড দরকার। ফান্ড ফর আরবিট্রেজ একটু আন্ডারলাইন করে নেব। ফান্ড ফর আরবিট্রেজ। আরবিট্রেজ করার জন্য আমার কি পরিমাণ ফান্ড রয়েছে, দেখো কি পরিমাণ ফান্ড আমার আরবিট্রেজ করার জন্য আছে এটি আমরা একটু দেখব।
তো প্রথমে আমরা কি করব, এল ফার্মের শেয়ারগুলো বিক্রি করে দেব। তাই লিখব সোল্ড অফ শেয়ার ইন ফার্ম এল। এল ফার্মের শেয়ারগুলো বিক্রি করব। দেখো আমার এল ফার্মের শেয়ারের মূল্য ছিল 2.5 লক্ষ টাকা, কিন্তু আমি যখন এল ফার্মে ছিলাম, এল ফার্মের 2.5 লক্ষ টাকার বিনিয়োগ আমার আছে। কিন্তু মজার বিষয় হলো, দেখো আমি যখন ইউ ফার্মে আসবো, আমার ইউ ফার্মের ইকুইটির পরিমাণ হলো 50 লাখ টাকা। এটার যদি 20%-এর মালিক হইতে চাই তাহলে কিন্তু আমার 10 লাখ টাকা লাগবে। কিন্তু আমি এল ফার্মের শেয়ার বিক্রি করে দিলে আমি 2.5 লাখ টাকা পাই, কিন্তু ইউতে বিনিয়োগ করতে গেলে আমার শেয়ার লাগবে, কিন্তু শেয়ার কিন্তু আমার 10 লক্ষ টাকা প্রয়োজন পড়বে। এই যে 10 লক্ষ টাকা কেনার মতো বা 10 লক্ষ টাকার শেয়ার কেনার মতো টাকা কিন্তু আমার নাই, আমার কাছে 2.5 লক্ষ টাকা আছে। তাহলে বাদ বাকি ঘাটতি পূরণ হবে কিভাবে? আমি শর্টেজ টাকাগুলো কোথ থেকে আমি পাবো? এমতো অবস্থায় আমি কি করব, এল ফার্মের যে মালিক ছিলাম, এল ফার্মে কিন্তু লোন ছিল, ওই লোনের থেকেও আমি 20% হোল্ড করতে পারবো। তাই ওই লোনটা আমরা ব্যক্তিগতভাবে নিব, কারণ ইউ হলো আনলিভার্ড, এখানে কোনো লোনের কারবার নেই। আমি যেহেতু বিনিয়োগকারী, ওই ইউতে বিনিয়োগ করার জন্য আমি আমার প্রয়োজনীয় টাকা ধার করতে পারি। ওই লোনটাকে বলবো পার্সোনাল লোন। দেখো ইউ ফার্মের লোনের পরিমাণ আছে 40 লক্ষ টাকা। এখান থেকে আমি 20% লোন পাবো, যেহেতু ওইখানে 20% আমি মালিক ছিলাম। তাহলে কত হলো? 8 লক্ষ টাকা। তাহলে আমার মোট ফান্ডের পরিমাণ দাঁড়ালো 10,50,000। এটাকে বলবো অ্যাভেইলেবল ফান্ড। অ্যাভেইলেবল ফান্ড, তারপর বিনিয়োগ করার মতো আমার কাছে অ্যাভেলেবেল টাকা হবে এখন 10,50,000 টাকা। এখন এই জায়গা থেকে আমি বিনিয়োগ করব, আনলিভার্ড ফার্মের বা ইউ ফার্মের শেয়ার কিনবো, মাইনাস করে দেব। আমি শেয়ার কিনতে গেলে লিখব ভ্যালু অফ শেয়ার বা ভ্যালু অফ শেয়ার ইন ফার্ম ইউ ফার্মের টোটাল ইকুইটির পরিমাণ হলো 50 লাখ টাকা। ওই জায়গা থেকে আমি 20%-এর মালিক হব, তার মানে 10 লক্ষ টাকা আমাকে বিনিয়োগ করতে হবে। দেখো আমার বিনিয়োগযোগ্য টাকা আছে 10,50,000, কিন্তু আমি বিনিয়োগ করব কত? 10 লাখ। তাহলে আমার কত টাকা বিনিয়োগ করা থেকে বেঁচে যাবে? 50,000 টাকা। এটাকে বলবো সারপ্লাস ফান্ড। অতএব সারপ্লাস ফান্ড, এই পরিমাণ টাকা আমার থেকে যাবে। তার মানে আমি যদি এল ফার্ম থেকে ইউ ফার্মে ট্রান্সফার হতে চাই, তাহলে দেখো আমি এল ফার্মের শেয়ার বিক্রি করে 2.5 লাখ টাকা পাবো। আর 2.5 লাখ টাকা দিয়ে কিন্তু 10 লাখ টাকা বিনিয়োগ হবে না, এই জন্য আমাকে লোন করতে হবে। এই লোনটা করব পার্সোনাল লোন। এল ফার্মে 40 লাখ টাকা লোন ছিল, ওইখান থেকে 20% আমরা লোন পাবো। মোট টাকা দাঁড়াবে 10,50,000। এর মধ্যে আমি বিনিয়োগ করে দিলাম কত? 10 লাখ। তাহলে আমার টাকা বেঁচে যাবে 50,000। তার মানে হলো আমি আরবিট্রেজ করার ফলে আমার বিনিয়োগ কিন্তু কমে যাবে 50,000 টাকা। এটি আমার কাছে একটা প্রশ্ন ছিল যে কি পরিমাণ অর্থ আমি কমাতে পারবো, বিনিয়োগ আমার কম হবে বা বিনিয়োগ আমি কমাতে পারবো। তা আমি 50,000 টাকা বিনিয়োগ আমি কমাতে পারবো, এই জন্য এই ফান্ডটাকে বলবো সারপ্লাস ফান্ড। এখন আমি যখন ইউ ফার্মে টাকা বিনিয়োগ করব, তাহলে আমার লাভের পরিমাণটা হবে কত? এখানে এখন লাভ লসের হিসাবটা করব। ডিভিডেন্ড ইনকাম। দেখো ইউ ফার্মে আমার টোটাল নেট ইনকামের পরিমাণ হলো 6,50,000, আর আমরা মালিক হলাম 20%-এর মালিক। তাহলে 6,50,000-কে 20% করলে 70,000 টাকা বেরোবে। তাহলে দেখো এর আগে আমি প্রফিট পেয়েছি কত? 50,000 টাকা। আর এখন আমি প্রফিট পাচ্ছি কত? সরি, এখানে আমার হিসাবে ভুল হয়েছে। দেখো 6,50,000-কে যদি 20% করি, 1,30,000। যে আমি এর আগে লভ্যাংশ পাইছি 50,000, আর ট্রান্সফার করে আসলে কিন্তু লভ্যাংশ পাবো 1,30,000। দেখি কিন্তু আমার
আমাদের মনে আনন্দ হতে পারে যে আমি 1,30,000 টাকা প্রফিট পাবো এখানে যদি বিনিয়োগ করি, কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। আমি যখন এই যে টাকাটা বিনিয়োগ করতে গিয়েছি তখন কিন্তু আমাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে লোন করতে হয়েছে 8 লাখ টাকা, তাহলে লোনের সুদ পে করতে হবে। তা এখান থেকে আমরা কি করব যে মাইনাস ডিভিডেন্ড রেভিনিউ বলে দিই, মাইনাস ইন্টারেস্ট অন পার্সোনাল লোন। দেখো আমি পার্সোনাল লোন করেছিলাম 8 লাখ টাকা ইন্টু, দেখো লোনের ইন্টারেস্ট রেট কত ছিল আমার অঙ্কের শুরুতেই থার্ড লাইনে বলা ছিল 10% ডিবেঞ্চার, লোনের ইন্টারেস্ট রেট হলো 10% করে, তাহলে 8 লাখকে 10% করলে কত আসবে 80,000 টাকা। এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হলো 50,000 টাকা। তাহলে দেখো এটাকে বলবো নেট ইনকাম। অতএব নেট ইনকাম, আমি যদি ইউ ফার্মে চলে যাই আমার নেট লাভের পরিমাণ 50,000, কিন্তু দেখো এদিকেও একটা বিষয়, আমি যখন এল ফার্মে থাকবো তখনই কিন্তু আমার ডিভিডেন্ড রেভিনিউ 50,000, তার মানে এটাকে আমরা এই পজিশনের নেট ইনকাম বলবো। অতএব নেট ইনকাম 50,000। দেখো আমার আর কিছু করণীয় নাই, আমি যদি আনলিভার্ড ফার্মে বা ইউ ফার্মে এল ফার্মে অবস্থান করি তাহলে আমার প্রফিটের পরিমাণ 50,000 টাকা হয়। আবার ইউ ফার্মে যদি আমি টাকা বিনিয়োগ করি এখান থেকে আমার 50,000 টাকায় প্রফিট হবে। তার অর্থটা হলো যে আমি যেখানেই টাকা বিনিয়োগ করি না কেন আমার প্রফিট কিন্তু অপরিবর্তিত থাকবে। তো এমত অবস্থায় আমরা এখানেই আরবিট্রেজ এর কাজটা শেষ করে দেব। যে প্রথমে আমরা দেখলাম আরবিট্রেজ করলে আমার বিনিয়োগ কমবে 50,000 টাকা, কিন্তু প্রফিটে তেমন কোনো পরিবর্তন হবে না। আমার প্রথম কাজটি শেষ। সেকেন্ড রিকোয়ারমেন্টসে বলা হলো অ্যাকর্ডিং টু মডগিলিয়ানি অ্যান্ড মিলার হোয়েন উইল দিস আরবিট্রেজ প্রসেস কাম টু অ্যান এন্ড। এই আরবিট্রেজ প্রসেসটা, আরবিট্রেশনটা, এখানকার দুটি কোম্পানির মধ্যে যে চলে যাওয়াটা, এটি কখন সমাপ্ত করব আমরা? আসলে একটি প্রতিষ্ঠানের বিনিয়োগ তুলে নিয়ে আর একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করব, আবার ওইখান থেকে বিনিয়োগ তুলে নিয়ে আর এক জায়গায় বিনিয়োগ করব। এই বিনিয়োগ তুলে নিয়ে বিনিয়োগ করার যে যাবতীয় প্রক্রিয়াটা, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই মূলত আরবিট্রেশনের মাধ্যমে হয়। কিন্তু আমরা এই প্রসেসটা কখন বন্ধ করব? যখন দেখব দুটি প্রতিষ্ঠানের ভ্যালু একেবারে আইডেন্টিফায়াবল বা ভ্যালুটা যখন ইউনিক হয়ে যাবে, আমরা যখন সেম বা একই হয়ে যাবে, তখন আমরা আরবিট্রেজটা শেষ করে দেবো। দেখো এল ফার্মে আমার নেট ইনকাম যা, ইউ ফার্মে আমার নেট ইনকাম তা, তার মানে ভ্যালু যখন ইকুয়াল হবে তখন আমরা আরবিট্রেজটা শেষ করে দেবো, এটাই আমরা বলবো। একটা কমেন্টস লিখবো, অ্যাকর্ডিং টু মডগিলিয়ানি অ্যান্ড মিলার, মডগিলিয়ানি Modigliani and Miller the arbitrage process will come to an end when the value of both companies are same। যখন দুটি প্রতিষ্ঠানের ভ্যালু একই হয়ে যাবে, সেম হবে, তখন আরবিট্রেজ প্রসেসটাকে আমরা সম্পূর্ণ করব বা শেষ করে দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, এই আরবিট্রেজ প্রসেসের, আরবিট্রেশনের এই প্রবলেমটি আমরা
এখানেই শেষ করলাম। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি করবে এবং একাধিকবার প্র্যাকটিস করবে, তাহলে কোনো সমস্যা থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।